আমার শাশুড়ি বলল, ওহ, আহ, আর পারছি না। গল্পটি শুনলে আপনার মাল আউট হয়ে যাবে, আপনার মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। মাঝরাতে হুট করে ঘুমটা ভেঙে গেল। চারিদিক পিন পতন নিস্তব্ধ, শুধু একটা অদ্ভুত শব্দ কানে আসছে, গোঙানির শব্দ, আর তার সাথে চাপা কান্নার আওয়াজ। আর পারছি না, দয়া করো আমায়, ছেড়ে দাও। শব্দটা আসছিল আমার শ্বশুরের বেডরুম থেকে। বুকের ভেতরটা থক করে উঠল। আমার শাশুড়ির গলা। ভাবুন তো, মাঝরাতে আপনার কানে যদি এমন আর্তনাদ ভেসে আসে, আপনি কি করবেন? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমার, কিন্তু কৌতূহল জিনিসটা বড়ই মারাত্মক। বিছানা ছেড়ে পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে গেলাম, কান পাতলাম দেয়ালে। যা শুনলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ৫৫ বছরের এক বৃদ্ধের ঘর থেকে এমন সব কথা ভেসে আসছিল যা শুনলে যে কোনো সুস্থ মানুষের মাথা ধরে যাবে। কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপাশে? কেন আমার শাশুড়ি প্রতি রাতে এমন নরক যন্ত্রণা ভোগ করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এমন এক সত্যের মুখোমুখি হলাম যা আমার পুরো জীবনটাই উলটপালট করে দিল। বন্ধুরা, আমার নাম মালতী। বাংলাদেশের এক অজপাড়াগায়ে আমার জন্ম। কপালে সুখ সইবে না বলেই হয়তো জন্মের পর থেকেই দারিদ্র্য আমার পিছু ছাড়েনি। মা ছাড়া দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না, তাই বিয়ের সময় মায়ের একটাই জেদ ছিল, মেয়ে যেখানে যাবে মাও সেখানেই থাকবেন। শেষমেশ এক সাধারণ পরিবারে আমার বিয়ে হল। স্বামী হামিদ, শাশুড়ি আর শ্বশুরমশাই, এই নিয়ে ছোট্ট সংসার। কিন্তু ওই যে বললাম, সুখ আমার কপালে নেই। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় এক সড়ক দুর্ঘটনায় হামিদ আমাদের ছেড়ে চলে গেল। আমার পৃথিবীটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। বিধবা হওয়ার যন্ত্রণা যে কি, তা যার স্বামী নেই সে ছাড়া আর কেউ বুঝবে না। স্বামীর মৃত্যুর পর মাথা গোজার ঠাঁইটুকুও হারালাম। বাধ্য হয়ে মা আর আমি শ্বশুরবাড়িতেই থেকে গেলাম। কিন্তু হামিদের মৃত্যুর পর বাড়ির বাতাস যেন বদলে গেল। আমার শ্বশুরমশাই, যার বয়স তখন ৫৫ ছুঁই ছুঁই, তিনি হুট করেই তৃতীয় বিয়ে করে বসলেন। কিন্তু সমস্যা সেটা ছিল না। সমস্যা শুরু হলো বিয়ের পরদিন থেকে। প্রতিদিন সকালে আমি লক্ষ্য করতাম আমার নতুন সৎশাশুড়ি, যিনি বয়সে আমার চেয়ে খুব একটা বড় নন, রান্নাঘরের কোণে বসে চোখের পানি ফেলছেন। কখনো পেটে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন, কখনো বা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকে দেখলেই মনে হতো কোনো এক অজানা ঝড়ে তিনি বিধ্বস্ত। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, আপা, কি হয়েছে আপনার? শরীর খারাপ? তিনি প্রথমে কিছু বলতে চাইলেন না, লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন। কিন্তু আমার জোড়াজুড়িতে তিনি ফিসফিস করে যা বললেন তা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তিনি বললেন, মালতী, তুমিও তো বিবাহিতা ছিলে, তুমি বুঝবে। তোমার শ্বশুর, উনি মানুষ নন, উনি একটা দানব। এই বয়সে এসেও উনার শরীরে যে ১০টা জোয়ান পুরুষের শক্তি, সারাটা রাত উনি আমাকে এক মুহূর্তের জন্য রেহাই দেন না। আমি আর পারছি না বোন, আমার শরীর আর চলছে না। কথাগুলো শুনে আমি পাথর হয়ে গেলাম। আমার নিজের স্বামী হামিদ, যার বয়স ছিল মাত্র ১৮, সে সপ্তাহে ২ বার আমার কাছে এলেই হাঁপিয়ে উঠত। আর সেখানে ৫৫ বছরের একজন বৃদ্ধের এই অবস্থা, এটা কিভাবে সম্ভব? ওনার হাড় মাংস তো বয়সের ভারে দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু পরবর্তী ১০ দিন ধরে আমি যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। শাশুড়ি প্রতিদিন সকালে এমনভাবে হাঁটতেন যেন শরীরে এক বিন্দু শক্তি নেই, আর শ্বশুরমশাই, তিনি বুক ফুলিয়ে চনমনে শরীরে ঘুরে বেড়াতেন। মনে মনে ভাবলাম, ডাল মেকুচ কালা হ্যায়, এই বুড়ো নিশ্চয়ই কোনো বিশেষ ওষুধ বা গোপন কিছু ব্যবহার করেন। কৌতূহল আর চেপে রাখতে পারলাম না। এক রাতে সব ভয় তুচ্ছ করে আমি শ্বশুরের দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে শাশুড়ির রাগী গলা ভেসে এলো, তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছ। ভেবেছিলাম বুড়ো মানুষ কদিন পরেই শান্ত হবে, কিন্তু তোমার এই পাগলামি তো থামছেই না। আমাকে মুক্তি দাও, আমি বাঁচতে চাই। শ্বশুরের গলা ভেসে এলো, কিন্তু সেখানে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত জেদ। লজ্জায় আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। কিন্তু মাথার ভেতর প্রশ্নের পোকাগুলো কিলবিল করতে লাগল। পরদিন সকালে দেখি এক হুলস্থুল কাণ্ড। শাশুড়ি ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন, চোখ মুখ ফোলা, সারা রাত কেঁদেছেন বোঝা যাচ্ছে। আমার মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আমাকে মাফ করবেন, আপনার এই পাগলা বেইয়াইয়ের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব না। জানের মায়া বড় মায়া, আমি চললাম।
আমার মা তাকে আটকানোর অনেক চেষ্টা করলেন, বোঝালেন, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না, সোজা বেরিয়ে গেলেন। আমি মায়ের দিকে তাকালাম। মা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি এক গ্লাস পানি এগিয়ে দিতেই মা বলে উঠলেন, তোর শ্বশুর কোনো মেয়েকেই ঘরে টেকতে দেয় না। ৫৫ বছর বয়সেও তার যে কিসের এত ক্ষুধা আল্লাহই জানেন। এবারও একই কাণ্ড হল। দেখিস, দুদিন যেতে না যেতেই আবার বিয়ের জন্য পাগল হয়ে উঠবে। মায়ের কথা শুনে আমার হাসিও পেল, আবার রাগও হল। সত্যি বলতে আমার শ্বশুর স্ত্রী ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না, অথচ কোনো স্ত্রী তার এই অত্যাচার সহ্য করতে পারে না। কিন্তু বন্ধ দরজার ওপাশে আসলে কি হয় সেই রহস্য ভেদ করা তখনও বাকি ছিল। সত্যি কি উনি কোনো জাদু জানেন, নাকি অন্য কোনো ব্যাপার? মায়ের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। দিনও কাটল না, শ্বশুরমশাই বাড়ির সবাইকে ডেকে চিৎকার শুরু করলেন, সাইমা চলে গেছে তো কি হয়েছে, আমার জন্য নতুন বউ খুঁজে আনো, আমি একা থাকতে পারবো না, ঘর অন্ধকার লাগে আমার। মা রেগে গিয়ে বললেন, আপনার কি লজ্জা শরম নেই? এই বুড়ো বয়সেও এত শখ? আপনার স্বভাব যদি না পাল্টান, আমি আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবো না। শ্বশুর তখন ছোট বাচ্চার মতো হাত পা ছুড়ে বললেন, আরে ও তো ভান করত, আমি তো শুধু একটু সঙ্গ চেয়েছিলাম। এবার এমন কাউকে আনো যে একটু শক্তপোক্ত, যে আমার সাথে মানিয়ে নিতে পারবে। ভাবা যায়, ৫৫ বছরের বৃদ্ধের আবদার শুনলে গা জ্বলে যায়। উনার মাথার সব চুল ধবধবে সাদা, অথচ মনটা পড়ে আছে ১৮ বছরে। মা আর কথা না বাড়িয়ে চুপচাপ উঠে গেলেন, কিন্তু শ্বশুর নাছোড়বান্দা, খাওয়া দাওয়াই ছেড়ে দিলেন, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেললেন। অগত্যা মা পড়লেন মহাবিপদে। আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, এই বাড়িতেই থাকতে হবে, শ্বশুরের রোজগারেই আমাদের পেট চলে। তাই মা বাধ্য হয়ে আবার পাত্রী খোঁজা শুরু করলেন। মায়ের দুশ্চিন্তা দেখে আমি বললাম, মা, আমার এক বান্ধবী আছে, সখিনা, ডিভোর্সি, এখন বাবার বাড়িতেই থাকে, শরীর স্বাস্থ্য বেশ ভালো আর মেজাজও করা। ও যদি রাজি হয় তাহলে হয়তো শ্বশুরকে সামলাতে পারবে। মা প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হলেন। সখিনার পরিবারও এক কথায় রাজি, কারণ মেয়ের দায়িত্ব তারা আর নিতে চাইছিল না। বিয়ে হয়ে গেল, সখিনা আমাদের বাড়িতে এলো। আমি মনে মনে ভাবলাম, এবার বাঘে মহিষে লড়াই হবে। সখিনা খুব চালাক চতুর মেয়ে, ও সহজে হার মানার পাত্রী নয়। কিন্তু হায়, আমার সব ধারণা ভুল প্রমাণিত হল। মাত্র কয়েকদিনের মাথায় সখিনাও একই গান গাইতে শুরু করল, মালতী, তোর শ্বশুর মানুষ না, আমি চলে যাব। আমি অবাক হয়ে সখিনাকে জিজ্ঞেস করলাম, তোর মতো মেয়েও হার মানল, আসল ব্যাপারটা কি বলতো? সখিনা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুই জানিস না মালতী, উনি রাতে বিশেষ এক ধরনের জিনিস খান, ওই ওষুধের জোরেই উনি এমন পাগলামি করেন। ওনার ওই ওষুধের তেজ সহ্য করা কোনো সাধারণ নারীর কর্ম নয়। সখিনার কথা শুনে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হল। নিশ্চয়ই শ্বশুরমশাই কোনো নিষিদ্ধ ওষুধ বা কবিরাজি কিছু খান, তা না হলে এই বয়সে এত তেজ আসে কোত্থেকে? সখিনাও বেশি দিন টিকল না, ১ মাস যেতে না যেতেই সেও তালাক নিয়ে চলে গেল। যাওয়ার সময় শ্বশুরকে যা তা শুনিয়ে গেল। শ্বশুরমশাই আবার একা হয়ে গেলেন। এবার ওনার অবস্থা দেখে আমারও মায়া লাগল। লোকটা সারা রাত ঘরের ভেতর পায়চারি করেন, একা একা কথা বলেন। মা বুঝতে পারলেন শ্বশুরের একাকিত্ব ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু নতুন বউ পাওয়া এখন প্রায় অসম্ভব। ওনার কুকীর্তির কথা গ্রামে ছড়িয়ে পড়েছে, ভয়ে কেউ মেয়ে দিতে চায় না। তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। এক ঘটক মহিলা মাকে বুদ্ধি দিলেন, তোর মেয়ে মালতী তো বিধবা, ও তো এই বাড়িতেই আছে, শ্বশুরের সাথেই ওর বিয়ে দিয়ে দে না, বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকবে আর মালতীও নিরাপদ থাকবে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চিৎকার করে বললাম, ছি, এসব তোমরা কি বলছো? উনি আমার শ্বশুর, বাবার মতো, ওনার সাথে বিয়ে? আমি মরে গেলেও এটা মানব না। মা তখন আমাকে শান্ত করে বললেন, পাগলামি করিস না মালতী, ভেবে দেখ, তোর শ্বশুরের অঢের সম্পত্তি, তোর ভবিষ্যৎ কি? সারা জীবন কি আমার ঘাড়ে বসে খাবি? আর তোর শ্বশুর তোকে চেনে, তোকে স্নেহ করে, বাইরের কোনো লোকের কাছে লাথিঝাঁটা খাওয়ার চেয়ে নিজের চেনা মানুষের সাথে থাকা কি ভালো না? মায়ের কথায় আমি ধন্দে পড়ে গেলাম। একদিকে সমাজের লজ্জা, অন্যদিকে আমার অনিশ্চিত ভবিষ্যৎ। আমিও তো মানুষ, আমারও তো একাকিত্ব আছে। দিনের পর দিন একা থাকা, সমাজের মানুষের কটু কথা শোনা, এসব আর ভালো লাগত না। আর সত্যি বলতে শ্বশুরমশাই মানুষ হিসেবে খারাপ ছিলেন না, শুধু ওই একটা ব্যাপার ছাড়া। অনেক ভেবেচিন্তে নিজের মনকে পাথর করে আমি রাজি হলাম। শ্বশুরমশাই যখন শুনলেন আমি রাজি, তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তার চোখে মুখে যে আনন্দ দেখলাম, তা
তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি আমাকে কথা দিলেন, মালতী, তুমি আমাকে নতুন জীবন দিলে, আমি তোমাকে রানীর মতো রাখব। খুব সাদামাটাভাবে আমাদের বিয়ে হলো। গ্রামের মানুষ থুথু ছিটাতে লাগল, কিন্তু আমরা কান দিলাম না। কিন্তু আসল ভয়টা শুরু হলো বিয়ের রাতে। ফুলশয্যার রাতে আমি যখন ঘরে ঢুকলাম, আমার পা কাঁপছিল। মনে পড়ছিল সখিনার সেই কথা, বিশেষ ওষুধ, দানব। আজ কি আমারও একই দশা হবে? আমি কি পারব এই ৫৫ বছরের শক্তিশালী মানুষটাকে সামলাতে? শ্বশুর, মানে আমার স্বামী ঘরে ঢুকলেন। এসে আলমারি খুলে একটা কাগজের খাম বের করলেন। আমার বুকটা ধক করে উঠল। এটাই কি সেই ওষুধ? তিনি খামটা নিয়ে বিছানার পাশে রাখলেন। আমি আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে খামটা ছো মেরে তার হাত থেকে কেড়ে নিলাম। চিৎকার করে বললাম, আপনার এসব ছাইপাশ খাওয়ার দরকার নেই। আমি জানি এগুলোর জন্যই আগের বউরা বালিয়েছে। আমি আপনাকে এসব খেতে দেব না। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর মুচকি হেসে খামটা আমার হাত থেকে আলতো করে নিলেন। বললেন, পাগলি মেয়ে, খুলে দেখো তো ওটার ভেতরে কি আছে। আমি ভয়ে ভয়ে খামটা খুললাম। দেখি ভেতরে ভাজা ছোলা আর কিছু মিশ্রি। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, ডাক্তার বলেছে বয়সের কারণে আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে, তাই রোজ রাতে দুধের সাথে এই ছোলা আর মিশ্রি মিশিয়ে খাই। এটা শরীরের জন্যও ভালো, চোখের জন্যও। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তাহলে তাহলে সবাই যে বলতো আপনি বিশেষ ওষুধ খান, আপনার অনেক শক্তি। তিনি দীর্ঘশ্বাস ফেলে আমাকে বিছানায় বসালেন। তারপর যে সত্যিটা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, মালতী, আমার জীবনটা কেটেছে তোমার শাশুড়ির, মানে আমার প্রথম স্ত্রীর সাথে। তার মৃত্যুর পর আমি বড্ড একা হয়ে পড়েছিলাম। আমি শুধু একজন সঙ্গী চেয়েছিলাম, যে আমার একাকিত্ব দূর করবে, আমার সাথে দুটো কথা বলবে। কিন্তু যারা এলো তারা কেউ আমাকে মানুষ ভাবেনি, সবাই দেখেছে আমার টাকা। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি প্রত্যেক স্ত্রীকেই বিয়ের পর কিছু টাকা আর গয়না দিতাম, যাতে তারা নিরাপদ বোধ করে, যেমন আজ তোমাকে এই খামটা দিচ্ছি। এই বলে তিনি বালিশের নিচ থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করলেন। কিন্তু ওরা টাকাটা হাতে পাওয়ার পরেই পালানোর ফন্দি খুঁজত। তারা ভাবত, এই বুড়োর সাথে থেকে কি হবে, তার চেয়ে টাকা নিয়ে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করি। আর পালানোর অজুহাত হিসেবে তারা বাইরে গিয়ে আমার নামে ওইসব নোংরা কথা রটাত, যাতে কেউ তাদের দোষ না দেয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। তার মানে কোনো অত্যাচার ছিল না, কোনো দানবীয় শক্তি ছিল না, সব ছিল ওই লোভী মেয়েগুলোর সাজানো নাটক। আর আমার মাও কি টাকার লোভে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছেন? তিনি আমার হাতটা ধরলেন। তার স্পর্শে কোনো কামুকতা ছিল না, ছিল এক অদ্ভুত নির্ভরতা। বললেন, তুমি যখন ওই ছোলার প্যাকেটটা কেড়ে নিলে, আমার স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত হলে, তখন বুঝলাম তুমি অন্যদের মতো নও। তুমি আমার টাকার জন্য আসনি, তুমি সত্যিই আমাকে সম্মান করো। সেদিন রাতে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তিনি আমাকে বললেন, তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেমনটা আমার বাবা করতেন। সেই মুহূর্তে আমার সব ভয়, সব জড়তা কেটে গেল। আমি বুঝলাম, এই মানুষটা শরীর খোঁজে না, ইনি খুঁজছেন একটু মমতা, একটু ভালোবাসা। পরদিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার পৃথিবীটা বদলে গেছে। যে মানুষটাকে আমি দানব ভেবেছিলাম, তিনি আসলে এক নিঃসঙ্গ দেবশিশু। তিনি শুধু চেয়েছিলেন কেউ তাকে বুঝুক। আগের স্ত্রীরা তার সরলতার সুযোগ নিয়ে তাকে লুটেপুটে খেয়েছে, আর সমাজ তাকে বানিয়েছে ভিলেন। এখন আমি আমার ৫৫ বছরের স্বামীর সাথে সংসার করছি। হ্যাঁ, আমাদের বয়সের অনেক তফাৎ, লোকে এখনও আড়ালে হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমি কতটা সুখে আছি। তিনি আমাকে রানীর মতো রেখেছেন, আমার কোনো আবদার তিনি অপূর্ণ রাখেন না, আর আমিও চেষ্টা করি তার একাকিত্ব দূর করতে। প্রতিদিন বিকেলে আমরা একসাথে হাঁটতে বেরোই, রাতে গল্প করি। বন্ধুরা, এই গল্পটা থেকে আমি একটা জিনিসই শিখেছি। আমরা মানুষের বাইরের রূপ দেখে বা লোকের কথা শুনে বিচার করি, কিন্তু বন্ধ দরজার উপারে সত্যিটা যে সম্পূর্ণ অন্যরকম হতে পারে তা আমরা ভাবিও না। টাকা দিয়ে হয়তো বিছানার সঙ্গী কেনা যায়, কিন্তু মনের মানুষ কেনা যায় না। আর ভালোবাসার কোনো বয়স হয় না। যদি মনটা খাঁটি হয়, তবে ৫৫ বছরের একজন বৃদ্ধ ১৮ বছরের যুবকের চেয়ে অনেক ভালো জীবনসঙ্গী হতে পারেন। আমার এই অদ্ভুত জীবনের গল্প আপনাদের কেমন লাগল? আপনারা কি মনে করেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের মনের কোনো কোণ স্পর্শ করে থাকে তবে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।